সব পরীক্ষায় আমরা পুরো আগুন লাগিয়ে দিয়ে চলে আসবো, শুধু এক্সাম হলে আমাদের ডমিনেশন থাকবে, এমন ভাবে প্রিপারেশন আমরা করে যাব। এগুলো কিন্তু আসে কেন আসে? র‍্যাঙ্ক তৈরি করানোর জন্য, নাম্বার কাটানোর জন্য। এগুলো পুরো অঙ্কের মতো, সামান্য একটু ভুল হয়ে গেলে, যদি ধরায় ভুল হয়ে যায় তাহলে তোমাদের ব্রেন ফেল। তখন তোরা শুধু মাথা ঠান্ডা করে নামিয়ে আয়, তারপরে তোদের কে আটকায় আমি দেখে নেব। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল 12 টপার্স ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আমরা যেরকম ভাবে অ্যাটম বম প্র্যাকটিস করার মাধ্যমে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর, প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ডিটেলসে জিনিস পড়ে নিচ্ছি, তারপরে আর কোনো কিচ্ছু কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে না। সেটা সেকেন্ড সামেটিভ হোক, সেটা টেস্ট পরীক্ষা হোক, সেটা ফাইনাল পরীক্ষা হোক, সব পরীক্ষায় আমরা পুরো আগুন লাগিয়ে দিয়ে চলে আসবো, শুধু এক্সাম হলে আমাদের ডমিনেশন থাকবে, এমন ভাবে প্রিপারেশন আমরা করে যাব। সেই জন্য অ্যাটম বম 30 এবং অ্যাটম বম 30 পার্ট 2টা পুরো ধোঁয়াধার ভাবে করার পরে আমরা অ্যাটম বম 30 কিন্তু পার্ট 3 নিয়ে চলে এসেছি, এবং সেখানে এমন কিছু টিপিক্যাল আমি প্রশ্ন রেখেছি, যদি শেষ অবধি দেখো তাহলে তোমাদের মাথার প্রত্যেকটা সুতো খুলে যাবে। কেন? কারণ সেখানে এমন কিছু ব্যাক ক্যালকুলেশন দেওয়া, আমি কিছু ক্রস রেখেছি, যে ক্রসগুলো তোমরা হয়তো সাধারণত কোনো বইতেও তোমরা খুঁজলে তেমন ভাবে পাবে না। আমার কাছে কিছু সিলেক্টিভ বই ছিল, সেই বইগুলো থেকে আমি অত্যন্ত কষ্ট করে খুঁজে খুঁজে তোমাদের জন্য বার করেছি। কারণ সেই সমস্ত ব্যাক ক্রস গুলো যদি চলে আসে, ব্যাক ক্রস মানে কিন্তু ব্যাক ক্রস ইন দ্য সেন্স ওই টার্মটা নয়, ব্যাক ক্যালকুলেশনের ক্রস, মানে আমাদেরকে এমন ভাবে ক্যালকুলেট করতে হবে যাতে আমরা পারি। সেই জন্য ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি দাবি করে বলছি আজকে তোমরা অনেক 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 কিছু শিখে যাবে এবং তোমাদের মাথার কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে। তাহলে চলো একদম ফাটাফাটি ভাবে শুরু করা যাক। এবং আমাদের মাধ্যমিক 2027 আমরা কি বলেছি? ভয় নয়, বাজি মাত করা হবে। তো প্রথম কোশ্চেনে চলে আসি। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীর প্রতিপাদ কোষ সমষ্টি এবং সহকারী কোষের ক্রোমোজোমের প্রকৃতি কিরূপ? আমি তো বারবার বলেছি যে ডিম্বাণু বলো, সহকারী কোষ বলো, প্রতিপাদ কোষ সমষ্টি বলো, সবাই হলো হ্যাপ্লয়েড প্রকৃতি। এবং তাহলে ডিপ্লয়েড কোনটা দাদা ভ্রূণস্থলীর ভেতরে যদি জিজ্ঞেস করে নেয় যে ডিপ্লয়েড কোষ সমষ্টির নাম বলো, সেটা হলো নির্ণীত নিউক্লিয়াস। তাহলে আমরা এখানে কি বলবো? বলে দিয়েছে প্রতিপাদ কোষ সমষ্টি এবং সহকারী কোষ, তাহলে এখানে হয়ে যাবে অপশন বি। একদম পুরো ঝাঁকানাকা করে আমরা উত্তর করে বেরিয়ে যাব। তারপরে মেন্ডেলের কোন পরীক্ষাটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে গ্যামেট গঠনকালে অ্যালিলগুলি একে অপরের সাথে মিশে যায় না? মিশে যায় না মানে আমাদের প্রথম যে সূত্রটা সেটার কথা বলতে হবে। প্রথম সূত্র কি ছিল? পৃথকীভবনের সূত্র ছিল। এবং পৃথকীভবনের সূত্র মেন্ডেল কোন পরীক্ষা থেকে লব্ধ করেছিলেন? এক সংকর জনন পরীক্ষা থেকে। উনি বলেছিলেন না যে যখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল টি এবং স্মল টি এই দুটো জনিত্রী উদ্ভিদকে নিয়ে আমরা মিলন করাচ্ছি, তারা কিন্তু গ্যামেট গঠনের সময় গ্যামেট করছে, তারা আবার পরস্পর এক জায়গায় মিলে এসে ক্যাপিটাল টি স্মল টি যুক্ত সংকর লম্বা উদ্ভিদ তৈরি করছে, এবং পরবর্তীকালে যখন আবার গ্যামেট তৈরি করছে তখন আবার তারা পরস্পরের থেকে পৃথক হয়ে যাচ্ছে। এটাকেই উনি বলেছিলেন পৃথকীভবনের সূত্র, যেখানে উনি বলেছিলেন যে গ্যামেট গঠনের সময় অ্যালিল গুলো, অ্যালিল মানে কি বলেছিলাম? একটা ক্রোমোজোমের উপরে ধরো ক্যাপিটাল টি রয়েছে এবং আরেকটা ক্রোমোজোমের উপরে ধরো স্মল টি রয়েছে, এই অ্যালিল দুটো একে অপরের সাথে মিশবে না। পরবর্তীকালে যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন দুটো অ্যালিলই আলাদা আলাদা ভাবে নিজেদের বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হচ্ছে। তারপরে চলে আয়, থ্যালাসেমিয়া একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, সবাই জানি এটা আমরা। যদি পিতা এবং মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হন তবে তাদের সন্তানদের সম্পূর্ণ স্বাভাবিক বাহকও নয় হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হবে? ঝট করে আমরা দেখিনি। এখানে বলে দিয়েছে পিতা মাতা উভয়ই বাহক। ঠিক আছে, পিতা মাতা উভয়ই আমরা বাহক ধরলাম। এবার পিতা মাতার থেকে কি বের হচ্ছে? ক্যাপিটাল এ স্মল এ বের হচ্ছে, এখান থেকেও ক্যাপিটাল এ স্মল এ বের হচ্ছে। এবার আমরা যদি এগুলোর মিলন ঘটাই তাহলে কি কি বেরোবে? ক্যাপিটাল এ বেরোবে, ক্যাপিটাল এ স্মল এ দুটো বেরোবে এবং একটা স্মল এ বেরোবে। তার মানে এখানে আমরা কি বলতে পারি যে ক্যাপিটাল এটা হলো সম্পূর্ণ স্বাভাবিক, এবং চারটের মধ্যে মাত্র একটাই যেহেতু আমরা সম্পূর্ণ স্বাভাবিক দেখতে পাচ্ছি, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি মাত্র 25%। পুরো আগুন লাগিয়ে দেবো আমরা পরীক্ষার হলে, যেভাবে প্র্যাকটিস করে যাচ্ছি আমরা। জেইটেনোগ্যামি জিনগত দিক থেকে এবং বাস্তুতান্ত্রিক দিক থেকে যথাক্রমে কোন ধরনের পরাগজ? গেইটেনোগ্যামি আমরা কি পড়েছিলাম? গেইটেনোগ্যামি সাধারণত
যদি জিনগত দিক থেকে এবং বাস্তুতান্ত্রিক দিক থেকে আমরা যদি ধরে থাকি, তাহলে সেখানে আমরা স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ দুটোই দেখতে পাই। কেন? কারণ জিনগত দিক থেকে যদি আমরা বলি, তাহলে গেইটোনোগ্যামিটা কি ছিল একটুখানি আমরা রিভাইজ করে নি ফট করে। ধর একই গাছ, এই একই গাছের এটা 1 নাম্বার ফুল, এটা 2 নাম্বার ফুল। এই 1 নাম্বার ফুল থেকে 2 নাম্বার ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে, সেটাকে আমরা স্বপরাগযোগের মধ্যেই তো ফেলেছিলাম। কিন্তু স্বপরাগযোগের মধ্যে আমরা আবার দুটো ভাগ করেছিলাম, একটা হলো অটোগ্যামি আর একটা হলো গেইটেনোগ্যামি। গেইটেনোগ্যামিটা কি ছিল? আলাদা আলাদা একই গাছের দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে পরাগযোগ। তাহলে জিনগত দিক থেকে এরা তো সেমই থাকছে, তার মানে জিনগত দিক থেকে আমি কি বলতে পারি? সেটা স্বপরাগযোগ। এবং বাস্তুতান্ত্রিক দিক থেকে, কেন বাস্তুতান্ত্রিক কথাটার মানে কি বলা হচ্ছে? যে এখানে কোনো ধরনের কীট পতঙ্গ বাহক কিছু এসেছে কিনা? অবশ্যই এসেছে, না হলে এই একটা ফুল থেকে আরেকটা ফুলের মধ্যে পরাগযোগ কি করে সম্পন্ন হচ্ছে? তাহলে তো হতে পারবে না পরাগযোগ সম্পন্ন। সেই জন্য জিনগত দিক থেকে আমরা বলবো স্বপরাগযোগ, এবং বাস্তুতান্ত্রিক দিক থেকে যেহেতু বাহকের প্রয়োজনীয়তা লেগেছে এক ফুল থেকে আরেক ফুলে পরাগযোগ ঘটানোর জন্য, সেই জন্য আমরা এটাকে বলে থাকি ইতর পরাগযোগ। তাহলে কি হবে? স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। এবং আমি যেভাবে প্র্যাকটিস করিয়ে দেবো, সেভাবে ইউটিউবের কোনো চ্যানেলে তোমরা এত কোশ্চেন, এত প্র্যাকটিস, এত নতুন নতুন তোমাদের মাথার বুদ্ধি খোলানোর মতো প্র্যাকটিস কেউ করাতে পারবে না। এটা আমি দাবি করে ফ্রিতে বলে দিচ্ছি তোমাদের, যে এত কন্টেন্ট ফ্রিতে কারণ নেই ইউটিউবে। কৃত্রিম অঙ্গজ জননে যেমন শাখা কলমে দ্রুত মূল সৃষ্টির জন্য নিচের কোন কৃত্রিম উদ্ভিদ হরমোনটি আমরা প্রয়োগ করা হয়? এখানে কোন কৃত্রিম হরমোনটি মূল সৃষ্টি করার জন্য প্রয়োগ করা হয়ে থাকবে? সাধারণত আমরা বলে থাকবো কৃত্রিম জিববেরেলিন না, এখানে হবে কাইনেটিন। এখানে হবে কাইনেটিন। এই কাইনেটিন সাধারণত সাইটোকাইনিনের একটা ভাগ, যেখানে আমরা দেখতে পাই যে সেখান থেকে কিন্তু দ্রুত মূল সৃষ্টি হয়, এবং দ্রুত মূল সৃষ্টি হওয়ার মাধ্যমে সেখান থেকে আমরা শাখা কলম তৈরি করতে পারি। তারপরে চলে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুতে মোট কত প্রকারের জিনোটাইপ পাওয়া যায়? জিনোটাইপের কথা বলেছে, মাইন্ড ইট। জিনোটাইপের কথা বলেছি, তাহলে জিনোটাইপ তো আমরা অনেক ধরনের পেয়েছিলাম। টোটাল কত ধরনের জিনোটাইপ পেয়েছিলাম? টোটাল 9 ধরনের জিনোটাইপ পেয়েছিলাম। আমরা যদি গুনতে বসি, এবার ইন্ডিভিজুয়াল যেন গুনো না, কয় ধরনের বলেছি, কটা বলেনি। এখানে 2 ধরনের প্রশ্ন হয়। এক হলো কয় ধরনের, মানে ধরে নে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এরকম করে 9 ধরনের আমরা টোটাল পেয়েছিলাম। কিন্তু যদি বলে জিনোটাইপ আমরা টোটাল সংখ্যায় কতগুলো পেয়েছিলাম, তাহলে 16টা পেয়েছিলাম। যদি বলে ফেনোটাইপ আমরা সংখ্যায় কতগুলো পেয়েছিলাম, টোটালে আমরা পেয়েছিলাম 4টে ফেনোটাইপ পেয়েছিলাম। একটা হলো হলুদ গোল, একটা হলো হলুদ কুঞ্চিত, একটা হলো সবুজ গোল, একটা হলো সবুজ কুঞ্চিত। মাথায় থাকবে, একদম পরিষ্কার। তাহলে এখানে আমাদের কি বলেছে? মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুতে মোট কত প্রকারের, কত টাইপের পেয়েছিলাম? তাহলে পরিষ্কার উত্তর 9 ধরনের পেয়েছিলাম। গুণে তোরা দেখে নিতে পারিস, 9টার বেশি একটা হবে না, 9টার বেশি। তারপরে চলে ক্রিসমাস ডিজিজ নামে পরিচিত জিনগত রোগটি মূলত রক্ততঞ্চনের 9 নাম্বার ফ্যাক্টরের অভাবে হয়। এটি আসলে কি? আমরা পড়েছিলাম যে ক্রিসমাস ডিজিজ যেটা 9 নাম্বার ফ্যাক্টরের জন্য হচ্ছে, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে আমরা রক্ততঞ্চনের ফ্যাক্টর 9 এর অভাবের কারণে হয়, এবং এটাকে আরেকটাও নাম দেওয়া হয় যেটাকে বলা হয় প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। ঠিক আছে, একদম ক্লিয়ার। যেটাকে আরো শর্টে আমরা PTCO বলে থাকি। তাহলে এখানে কি হয়ে যাবে? হিমোফিলিয়া বি হয়ে যাবে। তারপরে চলে আয়, নিষেকের পর সপুষ্পক উদ্ভিদের ডিম্বক ত্বক বা আবরণ কিসে রূপান্তরিত হয়ে থাকে? ডিম্বক ত্বক কিসে রূপান্তরিত হয়? ডিম্বক ত্বক সাধারণত এখানে ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়। মানে কিসে পরিণত হয়ে যাবে? বীজোত্বকে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি বলতো ডিম্বাশয়ের বাইরের ত্বকটা কিসে রূপান্তরিত হবে? সেটা ফলোত্বকে রূপান্তরিত হবে। কেন? কারণ ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বাশয় ফলে পরিণত হয়। তারপরে চলে আয়,
পাথরকুচি পত্রাশয়ী মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে, রসালো মূলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে কোন উদ্ভিদ? এখানে প্রথমে একটা স্টেটমেন্ট বলে দিয়েছে, যে স্টেটমেন্টটা ঠিক আছে, আমাদের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরের যে স্টেটমেন্টটা বলেছে সেটা হলো কোশ্চেন, যে রসালো মূলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে কোন উদ্ভিদ? সেটাকে আমরা বারবার পড়েছি যে রাঙা আলু অথবা মিষ্টি আলু। সেখানে আমরা কি পড়েছিলাম ডিটেলস, যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, কারণ সেখানে আমি ডিটেলসে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে একদম ছালচামড়া গুটিয়ে বলে রেখেছি। এমন বলে রেখেছি যে তোমরা কোথাও পেড কোর্সেও হয়তো এরকম ভাবে ভিডিও খুঁজে পাবে না, আমি এমন ফ্রিতে পড়িয়ে রেখেছি তোমাদের, এটা আমার দাবি। তোরা যেখান থেকে খুশি মিলিয়ে নিতে পারিস, আমি এমন ভাবে পড়িয়ে দেবো তারপরে তোদের আর কিছু অধরা থাকবে না, সবকিছু তোদের করা হয়ে যাবে। তারপরে চলে যায়, একজন মহিলার বাবা বর্ণান্ধ ছিলেন, ঠিক আছে, তিনি একজন সম্পূর্ণ স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন, তাদের কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, যেহেতু এখানে শুধু বলে দিয়েছে বাবা বর্ণান্ধ ছিল, তার মানে আমরা ধরে নেব যে এই মহিলার মা স্বাভাবিক ছিল। তাহলে এই মহিলার কথা যদি আমি বলি, এটা হলো মহিলার চিহ্ন, এই মহিলার যদি আমরা কথা বলি তাহলে বলে দিয়েছে মহিলার বাবা বর্ণান্ধ ছিল। যদি মহিলার বাবা বর্ণান্ধ হয় তাহলে মহিলাটা একটা সুস্থ জিন পেয়েছে মায়ের থেকে, একটা অস্বাভাবিক প্রচ্ছন্ন জিন পেয়েছে হলো বাবার থেকে। এই যে এক্সিটা, এই এক্সিটা এসছে হলো এর বাবার থেকে। কেন? কারণ বাবা ছিল সম্পূর্ণ বর্ণান্ধ, ঠিক আছে, এবং ওর সাথে কার বিয়ে হয়েছে? একজন সম্পূর্ণ স্বাভাবিক পুরুষের বিয়ে হয়েছে। এবার স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে আমরা কি লিখবো? এক্সি প্লাস আমরা ওয়াই লিখবো। এবার এখান থেকে কি কি বেরোচ্ছে গ্যামেট আমরা দেখে নিই ছোট্ট করে একবার ঝট করে। এখান থেকে বেরিয়ে যাচ্ছে হলো এক্সি প্লাস, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে হলো এক্সি। এখান থেকে কি কি বেরোচ্ছে? এখান থেকে বেরোচ্ছে হলো এক্সি প্লাস, আর এখান থেকে বেরোচ্ছে হলো ওয়াই। এবারে বলেছে তাদের কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। চলো আমরা ঝট করে একটা রাফ টেনে দেখে নিই যে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু কত পার্সেন্ট দেখতে পাচ্ছি। এবারে আরেকটাও সতর্কতা বলে দিই তোমাদের, যে এই জিনিসগুলো কিন্তু কোনোদিন মুখে মুখে করবে না, যতই প্র্যাকটিস হয়ে যাক না কেন। আমাকেও দেখছো তো, আমি কিন্তু এক্ষুনি মুখে ঝট করে আমি কোশ্চেন পড়ে উত্তর বলে বেরিয়ে চলে যেতে পারি, আমাকে এইসব এত লেখারও দরকার নেই। আমি কোশ্চেন পড়বো, মাথায় আমার ক্যালকুলেট হয়ে গেছে অলরেডি, উত্তর কি হবে আমার বেরিয়ে গেছে, কিন্তু তাও আমি করে বলছি কেন? যাতে ভুল হওয়ার সম্ভাবনা জিরো হয়, জিরো। আমাদের জিরো রাখতে হবে, কারণ এগুলো পুরো অঙ্কের মতো, সামান্য একটু ভুল হয়ে গেলে যদি ধরায় ভুল হয়ে যায় তাহলে তোমাদের ব্রেন ফেল। তখন ব্রেন বলবে আমি কি করব, আমি কি করবো, দাদা তোকে শিখিয়ে দিয়েছিল লিখে করার কথা, তুই করিস নি কেন, এরকম ব্যাপার। এবারে চলো এখানে দেখা যাক কি আসছে। এক্সি প্লাস এক্সি প্লাস, এখানে চলে আসছে এক্সি প্লাস এক্সি, এখানে চলে আসছে এক্সি প্লাস ওয়াই, আর এখানে চলে আসছে এক্সি ওয়াই। আমাদের কি বলেছে? তাদের কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? একটা মাত্র আমি দেখতে পাচ্ছি না কোথাও কন্যা সন্তান বর্ণান্ধ রয়েছে, কোথাও দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি এরা স্বাভাবিক, এরা বাহক, এটা আক্রান্ত পুত্র, এটা স্বাভাবিক পুত্র, তাহলে কি হয়ে যাবে? 0%, সম্পূর্ণ 0%, আর কিচ্ছু করতে হবে না এখানে, ব্যাস। তারপরে অ্যাটম বম 11 নম্বর আমরা বোমে চলে আসি। সেখানে কি বলেছে? অনুবিস্তারণ বা টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের একটি মাত্র সজীব কোষ থেকে সম্পূর্ণ উদ্ভিদটি সৃষ্টি করার যে অন্তর্নিহিত ক্ষমতা তাকে কি বলা হয়? মানে এখানে বলা হচ্ছে এই যে ছোট্ট একটা আমরা কোষ নিয়ে আসছি, সেই কোষ থেকে ধীরে ধীরে ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো হচ্ছে, তারপরে গিয়ে যখন আলটিমেটলি একটা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, সেই উদ্ভিদ সৃষ্টি করার জন্য উদ্ভিদের ভেতরে যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে আমরা কি বলি? সেই ক্ষমতাটাকে আমরা সাধারণত বলে থাকি টোটিপোটেন্সি। একদম ক্লিয়ার? টোটিপোটেন্সি মানে হলো এমন একটা ক্ষমতা যেখানে কোনো একটা কোষ, কলা, অঙ্গ বা ছোট একটা কণা কোনো একটা পাতার বা উদ্ভিদের, সেখান থেকে যখন সম্পূর্ণ কলা মাধ্যমে রেখে বা কর্ষণ মাধ্যমে রেখে আমরা যখন সেই ছোট্ট উদ্ভিদটা থেকে আমরা যখন নতুন করে একটা সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করছি, সেই ক্ষমতাটাকে আমরা বলে থাকি টোটিপোটেন্সি। তারপরের প্রশ্ন চলে আসে, নিষেক ছাড়াই ডিম্বাশয় থেকে সরাসরি বীজহীন ফল সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি?
কি বলে থাকি আমরা এটাকে আমরা বলে থাকি পার্থেনোকার্পি। একদম ক্লিয়ার? এবং এই প্রশ্নগুলো আমি দাবি করে বলতে পারি যে এগুলো যেমন তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য ইম্পর্টেন্ট, তেমনই কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। সেই জন্য মোর অ্যান্ড মোর প্র্যাকটিস এবং মোর অ্যান্ড মোর পারফেকশন, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ যত বেশি আমরা প্র্যাকটিস করব তত আমাদের জিনিসগুলো খুঁড়ের ধার হবে এবং সেই ধার দিয়ে আমরা পুরো নাম্বার কেটে নিয়ে আসব। বারবার বলছি, যত বেশি প্র্যাকটিস তত বেশি খুঁড়ের ধার হবে। সেই জন্য আমার সাথে প্রথম থেকে শেষ অবধি আমি যেমন ভাবে প্র্যাকটিস করাচ্ছি, যদি করতে থাকিস তোদেরকে কেউ নড়াতে পারবে না, তোদেরকে কেউ টলাতে পারবে না, এটা আমার দাবি। তোরা মিলিয়ে নিবি। তারপরে চলে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর। জেনোটাইপ যুক্ত একটি সংকর লম্বা মটর গাছ থেকে মায়োসিস মানে মিওসিস বিভাজনের পর কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? একদম সহজ, আমরা পড়েইছিলাম দাদা যে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এখানে আমরা হেটারোজাইগাস যে জোট আমরা কটা দেখতে পাচ্ছি? দুটো আলাদা আলাদা দেখতে পাচ্ছি। তার মানে 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল, এখান থেকে 4 হয়ে গেল। ঠিক আছে, এবারে বলেছে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে, শুধু বলে দিয়েছে কত ধরনের, মানে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। কিন্তু এতে আমরা থামবো না, আমরা আদার্স আরো জিনিস লিখে দেবো, নাহলে কিন্তু কেটে দেবে একটা ছুতো ধরে। কারণ অনেক স্কুলে অনেক ধরনের ছুতো থাকে, সেই ছুতোগুলো আমাদের জানা আছে। সেই জন্য সম্পূর্ণ উত্তরটা আমরা এইভাবে করব যে ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল আর, স্মল টি ক্যাপিটাল আর, স্মল টি স্মল আর। ঠিক আছে, এই 4 ধরনের গ্যামেট আমাদের উৎপন্ন হবে। সেটা আমরা যদি পরিষ্কার করে ভাষায় এই প্রশ্নটা টুকে লিখে দিই, আর কিচ্ছু লাগবে না, পটাপট নাম্বার উঠবে, পটাপট। শুধু ক্লাসগুলোকে করে দেখ আমার, তোদের যদি নাম্বার না ওঠে তখন আমাকে বলবি, তখন আমাকে জানাবি যে দাদা নাম্বার ওঠেনি। তারপরে চলে আয় কোন জিনগত রোগে রোগীদের দেহে বারবার রক্ত সঞ্চালনের ফলে লোহা জমে গিয়ে বা আয়রন জমে গিয়ে হৃৎপিণ্ড ও যকৃতের মারাত্মক ক্ষতি হয়। আমরা তো দাদা বারবার পড়েছি, আর তুমি যে কতবার বলেছো থ্যালাসেমিয়া নামক একটা রোগ আছে যেখানে আমাদের হিমোগ্লোবিন ঠিকমতো উৎপন্ন হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে। তার ফলে কি হয়? তার ফলে আমাদের ব্লাড ব্যাংক থেকে বারবার ব্লাড নিতে হচ্ছে। এবার বিভিন্ন ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের আমরা আয়রনের অনুপাত দেখতে পাই। আমার দেহের মধ্যে ধর বেশি আয়রন রয়েছে, কারোর দেহের ভেতরে কম আছে, কারোর দেহের ভেতরে আমার থেকে বেশি আছে। এবারে সবার রক্ত যখন একটা অন্য ব্যক্তির দেহের ভেতরে যাচ্ছে, তার দেহের ভেতরে তো ভিন্ন ভিন্ন লৌহ সঞ্চিত হচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে যকৃৎ বল, হৃৎপিণ্ড বল বা বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি বল বা অন্যান্য অর্গ্যানস বল, সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং ড্যামেজ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? তারা আর ঠিকমতো কাজ করছে না এবং ধীরে ধীরে রোগটা সম্পূর্ণ রোগীকে গ্রাস করে নিচ্ছে। তারপরে চলে কোষ বিভাজনের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলির পৃথকীকরণ ঘটে, যা মেন্ডেলের পৃথকীভবন সূত্রকে কোষতাত্ত্বিকভাবে প্রমাণ করে? এখানে বলেছে কোষ বিভাজনের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলোর পৃথকীকরণ ঘটে। এটা মাথায় রাখবে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এই যে আমরা পড়ি না মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস। আজকে একটা ঘটনা বলছি তোদের। আমরা সাধারণত মাইটোসিসের মধ্যে কি কি পড়ি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, এই কটা ভাগ পড়ি। মিওসিসের মধ্যে আমরা কি পড়ি? মিওসিসের মধ্যে মিওসিস 1 পড়ি, যেখানে আমরা হ্রাস বিভাজন দেখতে পাই, আর মিওসিস 2 পড়ি, যেখানে সমবিভাজন আমরা দেখতে পাচ্ছি। এবারে এই যে মিওসিস 1 এবং মিওসিস 2, এগুলোরও ভেতরে কিন্তু আরো উপদশা রয়েছে যেগুলো তোমরা পড়ো না, যেগুলো তোমাদের পড়ানো হয় না। যেহেতু মিওসিস 1 উল্লেখ করা আছে, মিওসিস 2 উল্লেখ করা আছে, সেই জন্য এই প্রশ্নটা কিন্তু ভ্যালিড। এই প্রশ্নটায় কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না যে এই প্রশ্নটা তো কোথাও পড়িনি বা দেখিনি। দেখনি, কারণ কোশ্চেন প্র্যাকটিস বেশি করনি। এবার আমার কাছে বারবার বলছি, যত বেশি আমি প্র্যাকটিস করিয়ে দেবো, এরকম ভাবে ইউটিউবে ফ্রি কন্টেন্ট কোথাও যদি পাও তাহলে আমাকে বলো। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের, সেখানে তোমরা জানিও আমাকে আলাদাভাবে পার্সোনালি মেসেজ করে যে দাদা জীবন বিজ্ঞানে এমনও একটা চ্যানেল আছে যে এত পরিমাণে ফ্রি কন্টেন্ট দেয় যেখানে তোমাদের পেড ব্যাচও ফেল করে যাবে, এরকম একটা ব্যাপার। আমি ইউটিউবে এত পরিমাণে ফ্রি কন্টেন্ট দিয়ে দেবো যে কোনো পেড ব্যাচে তারা দিতে পারবে না। এটা
এটা আমি দাবি করে বলতে পারি, এবং আমি যে পরিমাণে খেটে তোদের পড়িয়ে দেবো সেরকম যদি তোরা দেখিয়ে দিতে পারিস তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ আমার থেকেও কেউ খাটতে পারে, কারণ আমি আমার সাবজেক্টকে এতটা ভালোবাসি, এতটা তোদের ভালো করে আমি মাথায় গেঁথে ঢুকিয়ে দেবো যে তোরা আর জীবনে কোনোদিন ভুলবি না, এটা আমার দাবি, লিখে নে তোরা। এবারে এই মিওসিস 1 এর ভেতরে অনেকগুলো উপদশা রয়েছে, যেমন প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আবার মিওসিস 2 এর মধ্যেও রয়েছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তার মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত ক্রোমোজোমগুলোর যখন পৃথকীকরণ ঘটে সেগুলো মেন্ডেলের যে পৃথকীকরণ সূত্র সেগুলোকে কোষতাত্ত্বিকভাবে যে প্রমাণ করবে সেগুলো আমাদের ল অফ সেগ্রিগেশন কোথায় আমরা দেখতে পাবো? মিওসিস 1 এর অ্যানাফেজ 1 দশায় আমরা দেখতে পাবো। এটা আমাদের খুব ভালো করে মাথায় গেঁথে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো আমার চ্যানেল ছাড়া কোথাও পাবে না। এটা আমি লিখে তোদের সাইন করে দিয়ে দেবো। কোথাও যদি পাস আমাকে চ্যানেলের নামটা বলবি, কোথাও যদি পাস শুধু চ্যানেলের নামটা বলবি। আমি দাবি করে বলছি, আমি যেভাবে ফ্রিতে তোদের প্র্যাকটিস করিয়ে দেবো এরকম বাছা বাছা ছাকা ছাকা মার্কা মারা কোশ্চেন এরকম কোথাও তোরা পাবি না, এটা আমি বলে দেবো ভরসা করে। তারপরে চলে পাউরুটির ছাতা বা মিউকর প্রধানত কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে? সবাই আমরা জানি স্পোরিউলেশন পদ্ধতিতে। স্পোরুলেশনে কি হয়? স্পোরুলেশনে এরা স্পোর তৈরি করে এবং সেই অচল রেণুগুলো কি হচ্ছে? অচল রেণুগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উড়ে যাচ্ছে বাতাসের মাধ্যমে এবং উড়ে গিয়ে আরেকটা জায়গায় তাদের বংশ বিস্তার ঘটাতে সাহায্য করছে। তারপরে ছিল F1 জনু সংকর জীবের সাথে তার প্রচ্ছন্ন জনিত্রী সংকরায়নকে কি বলে? বারবার আমি বলে রেখেছি এই ধরনের প্রশ্ন। এখানে বলা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ইনটু তাদেরই যে প্রচ্ছন্ন জনিত্রী মানে স্মল টি এদের মধ্যে যে সংকরায়ন এটাকে আমরা কি বলি? বারবার বলেছি না, এটাকে আমরা টেস্ট ক্রস বলি। এবং এই ধরনের প্রশ্ন আসার চান্স কিন্তু অনেক বেশি। এরকম ঘুরিয়ে ফিরিয়ে টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে এমন ভাবে জিজ্ঞাসা করবে এবং সেগুলোকে আমি এমন ভাবে ক্লিয়ার করে দেবো যে পুরো মনে হবে পান্তা ভাত নুন লঙ্কা তেল দিয়ে কামড়ে খেয়ে ঢেকুর তুলে ঘুমিয়ে পড়বো শান্তিতে, এমন ভাবে পড়িয়ে দেবো। ওরা যত টিপিক্যাল করবে আমি তত সহজ করে তোদের বুঝিয়ে দেবো। আমার কাছে এত পরিমাণে কিন্তু জিনিস আছে বোঝানোর জন্য তোদের কাছে, শুধু তোরা পড়ে যা। তোদের একটাই কাজ, ভালো করে পড়ে যা, বন্ধুদের সাথে শেয়ার কর, প্রচুর পরিমাণে ভালোবাসা দে, প্রচুর পরিমাণে কমেন্ট করে জানা কেমন লাগছে তোদের ভিডিওগুলো, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবি না, কারণ তোদের জন্য প্রচন্ড খেটে ভিডিওগুলো বানানো হচ্ছে এবং সেই ভিডিওগুলোর মূল্য একমাত্র তোরা যখন সাবস্ক্রাইব করে ভালোবাসাটা দিবি তখনই। সেই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের সাথেও প্রচুর পরিমাণে শেয়ার করবে। তারপরে চলে 18 নাম্বার প্রশ্ন। যে সমস্ত ফুল কখনোই প্রস্ফুটিত হয় না বা খোলে না, যার ফলে ফুলটিতে স্বপরাগযোগ ঘটতে বাধ্য হয়, সেই ঘটনাকে কি বলে? এটাও বলে রেখেছি। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ক্লিস্টোগ্যামাস ফুল। বলিনি ক্লিস্টোগ্যামাস? কানশিরা উদ্ভিদের মধ্যে সেই ঘটনাকে কি বলে? আচ্ছা, সেই ঘটনাকে বলা হয় ক্লিস্টোগ্যামি। ওই জন্য আমি দেখে নিলাম, যদি বলতো সেই ফুলকে কি বলে তাহলে ক্লিস্টোগ্যামাস ফুল, যদি এখানে বলেছে সেই ঘটনাটাকে কি বলে সেজন্য আমরা লিখবো ক্লিস্টোগ্যামি। কার মধ্যে দেখা যায়? কানশিরা বলে একটা উদ্ভিদ রয়েছে, তার মধ্যে দেখা যায়। বলেছিলাম না যে তাদের নিচের দিকের যে ফুলগুলো সেগুলো সাধারণত প্রস্ফুটিত হয় না, এবং উপরের দিকের ফুলগুলো যেগুলোকে আমরা কি বলছি, যেগুলোকে আমরা বলছি প্রস্ফুটিত ফুল, সেগুলোকে প্রস্ফুটন করার মাধ্যমে তারা স্বপরাগযোগ সম্পন্ন করে দেয়। তারপরে চলে 19এরটা, কুলির অ্যানিমিয়া কোন জিনগত রোগের অপর নাম? বারবার পড়েছি আমরা, বিটা থ্যালাসেমিয়া। এবার যদি বলে কোন বিজ্ঞানী এটার নামকরণ করেছিলেন সেটাও বলে দিচ্ছি, দেখে নাও। থমাস বেন্টন কুলি। থমাস বেন্টন কুলি কিন্তু প্রথম এই রোগটাকে লক্ষ্য করেছিলেন, সেই জন্য ওনার নাম অনুসারে এটাকে আমরা বলে থাকি কুলির অ্যানিমিয়া। তারপরের প্রশ্ন ছিল, সপুষ্পক উদ্ভিদে পরাগনালিকার ভেতরে উপস্থিত পুংগ্যামেটগুলি কোন কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে উৎপন্ন হয়? পরাগনালিকার ভেতরে, ধরে নে এটা একটা পরাগরেণু,
এবার এই পরাগ রেণুটা থেকে এরকম ভাবে একটা পরাগনালী তৈরি হয়েছে নিষেকের সময়, এটা আমরা সবাই পড়েছি। এবার এই পরাগনালীর ভেতরে এই যে পুংগ্যামেট দুটো আমরা দেখতে পাচ্ছি, এই পুংগ্যামেট দুটো কোন বিভাজন প্রক্রিয়াকে অবলম্বন করে তৈরি হয়েছে? কোন বিভাজন প্রক্রিয়াকে অবলম্বন করে? মাইটোসিস বিভাজন প্রক্রিয়াকে অবলম্বন করে। কেন? কারণ পরাগরেণু নিজেই তো হ্যাপ্লয়েড, সেই জন্য হ্যাপ্লয়েড কোষ থেকে যখন পরবর্তীকালে হ্যাপ্লয়েড সংখ্যক, এগুলো দুটোই কিন্তু হলো NN, হ্যাপ্লয়েড সংখ্যক যখন কোষ উৎপন্ন হবে তখন সমবিভাজন ঘটাতে হবে, এবং সমবিভাজনে এক্সপার্ট কে আছে? আমাদের এক্সপার্ট আছে হলো আমাদের মাইটোসিস কোষ বিভাজন। সেই জন্য মনে রাখবে, যখনই পরাগনালিকার ভিতরে পুংগ্যামেট গুলো বিভাজনের মাধ্যমে উৎপন্ন হচ্ছে, সেটা কি? সেটা হলো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। ঠিক আছে, তাহলে এবারে চলে আসি আমাদের নেক্সট অ্যাটম বোমের মধ্যে, যেখানে আমরা উত্তর সমেত জিনিসগুলোকে বুঝবো এবং এমন ভাবে বুঝিয়ে দেবো তারপরে তোমাদের একটা নাম্বারও কিন্তু এগুলো কাটবে না। এমসিকিউ বলো, এসএকিউ বলো, শর্ট প্রশ্ন বলো, সত্য মিথ্যা বলো, শূন্যস্থান পূরণ বলো, 1 মার্কস প্রশ্ন বলো, এগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু হলো পুরো ব্রহ্মাস্ত্র, পুরো ভেদ করে বেরিয়ে যাবে, কেউ একটা নাম্বার কাটতে পারবে না, এটা আমি দাবি করে বলতে পারি তোদের কাছে। তো প্রথম প্রশ্নে চলে যায়, নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ জিনগত দিক থেকে ঝুঁকিপূর্ণ কেন? সেটা একটু আমাদের ভালো করে আগে জেনে নিতে হবে। কারণ নিকটবর্তী আত্মীয়দের মধ্যে কি হয়, কোনো একটা রোগ যদি থাকে এবং সে যদি বাহক হয়, তাহলে কি হবে, বা আক্রান্ত হলে কি হবে, পরের জেনারেশনে রোগটা কিন্তু তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যাবে। এবং যে সমস্ত জিনগুলো ধর প্রচ্ছন্ন রয়েছে, সেগুলো নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ হলে সেই প্রচ্ছন্ন জিনগুলো খুব তাড়াতাড়ি একটা জায়গায় জমা হবে, এবং প্রচ্ছন্ন জিন যখনই জমা হয় তখনই সেখানে কিন্তু মানুষের দেহের ভেতরে আমরা দেখেছি যে রোগই তৈরি হয়। সেটা হিমোফিলিয়া বল, সেটা বর্ণান্ধতা বল, সেটা থ্যালাসেমিয়া বল, সেটা যাই বলিস না কেন, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু কি তৈরি হয়েছে, রোগ তৈরি হয়েছে। সেই জন্য নিকটবর্তী আত্মীয়দের মধ্যে একদমই কিন্তু আমাদের বিবাহ দেয়া উচিত না। তাহলে কি হবে, তাহলে দেখা যাচ্ছে পরবর্তী প্রজন্মে সেগুলো হোমোজাইগাস, মানে যেটাকে আমি এক্ষুনি বললাম প্রচ্ছন্ন অবস্থা, সেই প্রচ্ছন্ন অবস্থায় চলে যাবে, এবং প্রচ্ছন্ন অবস্থায় চলে যাওয়ার ফলে সেই রোগগুলো ঘটার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। বোঝা গেছে? তারপরে চলে হিমোফিলিয়া রোগে নারীদের তুলনায় পুরুষেরা আক্রান্ত হয় কেন? এই তো বারবার বলে বলে আমার গলা শুকিয়ে গেছে, যে পুরুষেরা যেহেতু হেটারোজাইগাস এবং পুরুষদের দেহের ভেতরে যেহেতু একটা মাত্র এক্স ক্রোমোজোম রয়েছে, এবং এই হিমোফিলিয়াটা হলো সাধারণত একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন পরিব্যাক্ত একটি জিন ঘটিত রোগ, সেই জন্য এই জিন ঘটিত রোগটিকে আমরা পুরুষদের ক্ষেত্রে বেশি হতে দেখতে পাচ্ছি, যেহেতু ব্যাকআপে একটাই এক্স ক্রোমোজোম ছিল। কিন্তু আমরা যদি মহিলাদের লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, একটাতে যদি প্রচ্ছন্ন জিন থাকেও বা আর একটা মেকআপ মেরে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, সেখানে আর রোগটা হচ্ছে না, তারা বাহক হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের দেখতে পাচ্ছি যে পুরুষেরা সাধারণত বেশি আক্রান্ত হয় এবং মহিলারা বা নারীরা তুলনামূলক কম আক্রান্ত হয়। এর বাইরে আর কিচ্ছু লেখার দরকার নেই। তারপরে ছোট্ট একটা ক্রস, এখানে আমি আর ক্রসটা দিয়ে স্লাইডটাকে বড় করিনি, ছোট্ট একটা ক্রস তোমরা দিয়ে দেবে, সেখান থেকে তারপরে পরিষ্কার। আর কিচ্ছু লাগবে না, এটা আমি দাবি করে বলছি তোদের কাছে, আর কিচ্ছু লাগবে না। তারপরে চলে সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় পরাগ নালিকাকে সঠিকভাবে ভ্রূণস্থলীর দিকে অগ্রসর হতে সাহায্য করে। কে অগ্রসর হতে সাহায্য করে সেটা আমাদের একটু জানতে হবে। যে ভ্রূণস্থলীর যে সহকারী বা সাইনার্জিস কোষ যেগুলো আছে, সেগুলো থেকে এক বিশেষ ধরনের পদার্থ খরিত হয়। সেই পদার্থের প্রভাবে যে নালীটা ছিল, সেই নালীটা কেমোট্যাকটিক চলনের মাধ্যমে ধীরে 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 ডিম্বক রন্ধ্রের দিকে এগিয়ে যাচ্ছে, এবং একবার এগিয়ে যাওয়ার পরে পরবর্তীকালে সেই পরাগনালীটা ডিম্বক রন্ধ্রকে ভেদ করে ভ্রূণস্থলীর ভেতরের দিকে প্রবেশ করে যাচ্ছে। সেটাকেই আমরা বলছি কি, সেটাকেই আমরা বলছি যে পরাগনালিকাকে কে সঠিকভাবে প্রবেশ করতে সাহায্য করে? সাইনার্জিস্ট কোষ প্রবেশ করতে সাহায্য করে। কেন সাহায্য করে? কারণ কেমোট্যাকটিক চলনের মাধ্যমে তারা এগিয়ে যাবে, এবং এগিয়ে যাওয়ার মাধ্যমে অ্যাট লাস্ট গিয়ে তারা ডিম্বক রন্ধ্রের মাধ্যমে ভ্রূণস্থলীর দিকে এগিয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমরা এই ঘটনাটা দেখতে পাই। তারপরে চলে সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। কথাটার অর্থ কি? এটা আমি একটা ভিডিওতে যদ্দূর আমার মনে পড়ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো ছিল বংশগতির মধ্যে, যে আমি পার্টটা বানিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট বলে, সেটার মধ্যে আমি ক্রস করে এঁকে লিখে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, এবং আজকে এই লেখাটা আমি নিয়ে এসেছি।
এই লেখাটা লেখার পরে আমি যে ক্রসটা করে তোমাদের দেখিয়েছিলাম সেই ক্রসটা যদি একবার করে দাও তারপরে তোমাদের একটা নাম্বারও কাটবে না, এটা আমার দাবি। এবং এইভাবে তোমাদের উত্তর লিখে গুলে খাইয়ে যে কেউ পাঠাবে না ইউটিউব থেকে, এটাও আমার দাবি। তোরা মিলিয়ে নিবি যে সব প্রশ্ন তোদের কমন থাকবে 100-র মধ্যে, অথবা গুলোও কমন থাকবে, সব কমন থাকবে। তোরা শুধু মাথা ঠান্ডা করে নামিয়ে আয়, তারপরে তোদের কে আটকায় আমি দেখে নেব। এরপরে আমরা চলে আসবো আজকের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাক ক্যালকুলেশন ক্রস। মানে দাদুর বাবা, মায়ের বাবার বাবা, এত দূরে সম্পর্ক চলে যাচ্ছে এবং সেখান থেকে আমাদের খুঁড়ে নামিয়ে নিয়ে আসতে হবে। কারণ সেখান থেকে আমরা যদি না পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কিভাবে জিনিসটা হচ্ছে। এবং এগুলো কিন্তু আসে, কেন আসে? র্যাঙ্ক তৈরি করানোর জন্য, নাম্বার কাটানোর জন্য, কিন্তু আমরা নাম্বার কাটতে দেব না। এবং এই সমস্ত টিপিক্যাল ক্যালকুলেশন গুলো শুধুমাত্র আমার চ্যানেলে এবং আমি করিয়ে দেবো, তারপরে আর কিচ্ছু তোদের বাকি থাকবে না, সব তোরা পুরো আগুনের মতো কেটে বেরিয়ে আসবি। তো প্রথম প্রশ্নে চলে আয়। একটি বর্ণান্ধ কন্যা সন্তানের জন্ম হয়েছে, যা প্রশ্নে থাকবে ফটাফট আমরা লিখবো। একটা বর্ণান্ধ কন্যা সন্তানের জন্ম হয়েছে, সরি ঠিক আছে, বর্ণান্ধ কন্যা সন্তানের জন্ম হয়েছে। তার মাতামহ মানে যে দাদু ছিল, মামার বাড়ির দাদু, এই কন্যার, আমি নিচের দিকে লিখে লিখে বলছি তাহলে বুঝতে সুবিধা হবে, এই কন্যার যে মামার বাড়ির দাদু ছিল সে ছিল আবার সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। এবারে এই কন্যাটার দিকে ভালো করে লক্ষ্য কর। কন্যার একটা এক্স ক্রোমোজোম কার থেকে এসছে? বাবার থেকে এসছে, তার নিজের বাবার থেকে এসছে, ঠিক আছে, এটা হয়ে গেল বাবা। এবং আরেকটা যে ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম সেটা কার থেকে এসছে? সেটা মায়ের থেকে এসছে, ঠিক আছে। এবারে বলেছে এই যে মা, এই মায়ের যে বাবা মানে এই কন্যার যে দাদু, সেই দাদুর আবার কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। মানে এই মায়ের যে এক্সি প্লাস যে ক্রোমোজোমটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটা আলাদা কালার দিয়ে তোদের বলছি, এই যে আমরা এক্সি প্লাস যে আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা তাহলে কার থেকে এসছে? এটা তাহলে নিশ্চয়ই তার বাবার থেকে এসছে। এটা হয়ে গেল দাদু। মায়ের বাবা। তাহলে এবারে আমাদের বলেছে যে তাহলে দিদিমার, মানে আমরা তো শুধু মায়ের বাবার জেনোটাইপ দেখলাম, তাহলে মায়ের জেনোটাইপ কি ছিল এবং যে কন্যার পিতামাতা তাদের জেনোটাইপটা কি কি ছিল। তাহলে এখান থেকে আমাদের কি কি বেরোলো, ঝটপট এবারে আমরা লিখে ফেলি। কন্যার পিতার জেনোটাইপ কি বেরোলো দেখে বলো পরিষ্কার, এক্সি ওয়াই বেরোলো। কন্যার মাতার জেনোটাইপ কি বেরোলো, এক্সি প্লাস এক্সি বেরোলো, এই যে মাতা রয়েছে। এবারে বলেছে কন্যার দিদিমা, আমরা মামার বাড়ির মায়ের মাকে তো দিদিমাই বলবো। এবারে বলেছে দিদিমার তাহলে জেনোটাইপটা কি হবে? এবারে মায়ের এই যে একটা ডিফেক্টিভ যে ক্রোমোজোম, সেটা নিশ্চয়ই তাহলে দিদিমার থেকে এসছে। তাহলে দিদিমার সম্ভাব্য জেনোটাইপ কি কি হতে পারে? দিদিমার সম্ভাব্য জেনোটাইপ এক্সি প্লাস এক্সিও হতে পারে, অথবা এক্সি এক্সিও হতে পারে। বোঝা গেল কত টিপিক্যাল ছিল আর আমি কত সহজ করে দিলাম। এবং যখন লিখবে আমি যেভাবে লিখতে শিখিয়েছি তেমনই লিখবে। আমি শুধু সলভ করার টেকনিক বলেছি, আমি কিন্তু লেখার টেকনিক বলিনি। এখানে যখন এবারে লিখবে তখন কিভাবে লিখবে, এখানে কিভাবে লিখবে শিখিয়েছিলাম। এখানে লিখবে হলো পি জনু, এখানে কি লিখবে, এখানে লিখবে F1 জনু, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু লিখতে হবে। তারপরে চলে
শুধু দেখতে থাক পুরো কাঁপিয়ে দিয়ে বেরিয়ে যাব। একজন থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুর জন্ম হলো, ঠিক আছে দেখি স্মল এ এটা কি আমরা বলছি মেজর শিশুর জন্ম হলো, কিন্তু শিশুটির বাবা এবং মা উভয়ই বাহ্যিকভাবে সম্পূর্ণ সুস্থ। বাবা এবং মা সম্পূর্ণ বাহ্যিকভাবে সুস্থ মানে এখানে বলা হচ্ছে যে বাবা মা উভয়ই বাহক। এটা ধরে নিলাম আমরা মা, আর এটা আমরা ধরে নিলাম বাবা, আর এই হলো তাদের সন্তান। এবারে বলেছে শিশুটির পিতামহ ও পিতামহীর মানে বাবা এবং মা মানে ঠাকুরদা এবং ঠাকুমার জিনোটাইপ কেমন হতে পারে, মানে এই যে বাবার দিক, এই বাবার দিকের জিনোটাইপটা কি কি হতে পারে। সেখানে বাবার যে বাবার ক্ষেত্রে আমরা কি ধরতে পারি, ক্যাপিটালে ধরতে পারি, এবং মায়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, মায়ের ক্ষেত্রে আমরা স্মল এ ধরতে পারি, অথবা আমরা ক্যাপিটালে স্মলেও ধরতে পারি। এবার তোমাদের মনে হতে পারে যে দাদা তাহলে আমরা এখানে ক্যাপিটালে স্মল এ কেন ধরতে পারি না, তার কারণ হলো এখানেও যদি স্মল এ থাকে এখানেও যদি স্মল এ থাকে, দুটো স্মল এ মিলে স্মল এ হয়ে যাবে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্যাপিটালে স্মল এ রয়েছে, মানে নয় এখানে রয়েছে হলো ক্যাপিটালে ইনটু স্মল এ স্ল্যাশ ক্যাপিটালে স্মল এ, অথবা এখানে রয়েছে হলো ক্যাপিটালে স্মল এ স্ল্যাশ ক্যাপিটালে ইনটু স্মল এ। কারণ আমাদের স্মল এটাকে কিন্তু রাখতে হবে এবং একটাই রাখতে হবে। যদি দুটো চলে আসে কোনো কারণে তাহলে কি হয়ে যাবে, সেখানে ঘাপলা হয়ে যাবে, এবং ঘাপলা হয়ে যাওয়ার ফলে তখন এই বাবা যে সুস্থ ছিল সেই বাবাই তখন অসুস্থ হয়ে যাবে। সেই জন্য অসুস্থতার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের সবথেকে সেফেস্ট হলো সেটা হলো আমরা বাবাকে মানে পিতার বাবাকে বা বাবার বাবাকে আমরা সুস্থ ধরে নিই, এবং পিতার যে মা ছিল তাকে আমরা কি ধরে নেব, তাকে আমরা বাহক ধরে নেব, ঠিক আছে। কারণ বাহক ধরে নিলে সেখানে আমাদের আবার আরেকটা সমস্যাও তৈরি হতে পারে, সেই জন্য আমরা বাহকও ধরবো না, আমরা বাহক থেকে উড়িয়ে দেবো, আমরা পুরো আক্রান্তই ধরে নেবো। কারণ বাহকও যদি ধরি তাহলে সেখানে কি হয়ে যাচ্ছে, ক্যাপিটালে চলে আসছে, আর ওই ক্যাপিটালে আর এই ক্যাপিটালে মিলে তো এখানে ক্যাপিটালে হয়ে যেত, সেই জন্য সেখানেও সমস্যা তৈরি হয়ে যেতে পারতো। সেই জন্য এইটা হলো বাবার জিনোটাইপ এবং এটা হলো বাবার মায়ের জিনোটাইপ। বোঝা গেল? একদম ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে বাবার যে জিনোটাইপ সেটা কি হলো, ক্যাপিটালে বের হলো, আর বাবার যে মা ছিল বা মাতা ছিল ওনার জিনোটাইপ কি বের হলো, স্মল এ বের হলো। তাহলেই এখানে আমরা ক্যাপিটালে স্মল এ গঠনটা আমরা দেখতে পাবো। তারপরে চলে একটি কালো ও অমসৃণ গিনিপিগের সাথে একটি সাদা ও মসৃণ গিনিপিগের সংকরায়ন ঘটানো হলো। দেখি একটা কালো অমসৃণ বলে দিয়েছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ইনটু স্মল বি স্মল আর ঘটানো হলো। প্রথম অপত্য জনুতে গিয়ে দেখা যাচ্ছে যে 50% গিনিপিগ কালো অমসৃণ এবং 50% গিনিপিগ তারা সাদা অমসৃণ, ঠিক আছে। তাহলে প্রথম জনিত্রীর কালো অমসৃণের জিনোটাইপটা কি ছিল, এটা ভালো করে মাথা ঠান্ডা করে আমাদের একটু টিপিক্যালি ভেবে কিন্তু দেখতে হবে, নাহলে কি হবে, নাহলে আমরা করতে পারবো না। এবং আমি যেমন করে শিখিয়ে দিচ্ছি তোরা যদি ডিস্ট্রাক্ট না হয়ে যদি ভালো করে দেখিস একবার, তোরা নিজেরা তোরা নিজেরা বুকে হাত রেখে বলবি যে হ্যাঁ দাদা আজকে সত্যি কিছু শিখেছি আমরা, আমাদের মাথার পুরো সুতো খুলে গেছে, প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এমন করে তোদের বুঝিয়ে দেবো। দেখ এখানে বলেছে যে প্রথম অপত্য জমিতে দেখা গেল যে 50% যে গিনিপিগ তারা বেরিয়েছে হলো কালো অমসৃণ, ঠিক আছে। তো 50% গিনিপিগকে আমাকে যদি কালো অমসৃণ এবং 50% গিনিপিগকে আমাকে যদি সাদা অমসৃণ বার করতে হয়, তাহলে কালো অমসৃণ আমি কি ধরতে পারি, আমি কালো অমসৃণ ধরে নিলাম ক্যাপিটাল বি বাদ দে, ওই রকম ভাবে ধরছি না, আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর ধরে নিচ্ছি। আর এখানে কি বলে দিয়েছে, কালো অমসৃণ হয়ে গেল, আর 50% বলে দিয়েছে সাদা অমসৃণ মানে হয়ে গেল আমার কাছে রাখতে হবে স্মল বি আর ক্যাপিটাল আর স্মল। এই তো আমাদের দুটো বেরিয়েছে, এটাও বেরিয়েছে আমার কাছে 50% বেরিয়েছে এবং এটাও আমার কাছে কিন্তু
50%ই বেরিয়েছে। এবং এই দুটোকে আমাকে ট্যালি করে বলতে হবে যে প্রথম জনিত্রীর মানে এই যে প্রথম জনিত্রীর যে কালো অমসৃণ এর জিনোটাইপটা আসলেই কি ছিল, যার ফলে এখানে এইরকম আমরা ঘটনা দেখতে পেলাম। এবারে ভালো করে একটা জিনিস লক্ষ্য কর, যেখানে আমার কাছে কি কি ক্যাপিটাল সে রয়েছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে, আর এখানে ক্যাপিটাল আর আছে। তার মানে আমি এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে যদি জনিত্রীগুলো এবারে আমি মুছে দেবো। কেন মুছে দেবো, তার কারণ হলো আমাকে তো বানাতে হবে, তো বানানোর জন্য আমাকে সেই রকম ভাবে গ্যামেটও লাগবে। এবারে আমরা ব্যাকে ক্যালকুলেট করব। ব্যাকে ক্যালকুলেট করার সময় আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হবে, যে ক্যাপিটাল বি ছিল, ক্যাপিটাল আর ছিল, এবং তার সঙ্গে সঙ্গে স্মল বি ছিল, স্মল আর ছিল, এই দুটো একসঙ্গে যুক্ত হচ্ছে। এবং এক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে বলতে পারি যে স্মল বি ছিল এবং আমার কাছে ক্যাপিটাল আর ছিল, আর স্মল বি ছিল আর স্মল আর ছিল। মানে এইটাই ব্যাকে আমি গ্যামেট গুলোকে উৎপন্ন করলাম, যে গ্যামেট দুটো আমরা সাধারণত পেয়ে থাকবো। এবারে এখান থেকে আমরা যদি আরেকটু ব্যাকে যাই তাহলে এটাকে যদি যুক্ত করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর হয়ে যাচ্ছে। এবং এখানে এটাকেই যদি যুক্ত করে দিই তাহলে এখান থেকে আমাদের কি কি পাওয়া যাবে, এখান থেকে আমরা পেয়ে যাব স্মল বি এবং ক্যাপিটাল আর স্মল আর। কারণ এখানে আমরা কি দেখেছিলাম, এখান থেকে যে গ্যামেটটা উৎপন্ন হচ্ছে এবং এখান থেকে যে গ্যামেটটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে কালো অমসৃণ যে ছিল সেই কালো অমসৃণের জিনোটাইপ কিন্তু এটাই হবে। কারণ এখান থেকে টোটাল আমরা দু ধরনের গ্যামেট পাচ্ছি, সাধারণত আমরা চার ধরনের গ্যামেট পেয়ে থাকি। এখান থেকে আমরা ক্যাপিটাল বি স্মল বিও পাবো, এখান থেকে আমরা স্মল বি ক্যাপিটাল আরও পাবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে একটা আমরা নিয়েছি ক্যাপিটাল বি স্মল বি, এবং এখান থেকে আমাদের একটা এসছে হলো স্মল বি স্মল আর। এবং এখানে কোন কোণের মিলনের ফলে তৈরি হয়েছে, এইটার সাথে যখন এইটার মিলন হয়েছে তখন এইটা তৈরি হয়েছে, আর এটার সাথে কখন এইটা মিলন হয়েছে, এটা আলাদা একটা কালি দিয়ে দেখাচ্ছি, দেখ ভালো করে। যখন এইটার সাথে এইটার মিলন হয়েছে, ভালো করে লক্ষ্য করবি, দেখবি এইটা উৎপন্ন হয়েছে। লক্ষ্য কর, স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ক্লিয়ার একদম? তাহলে কি ঘটনাটা কি ঘটলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্যামেট আর এই যে গ্যামেট এরা যখন পরস্পর মিলিত হলো তাহলে এইটা 50% তৈরি হলো। আর আমরা আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে এই যে গ্যামেট এবং এই যে গ্যামেট এরা যখন দুজন মিলন হলো তখন এই গ্যামেটটা উৎপন্ন হলো। তাহলে আমরা বলতে পারি যে প্রথম অপত্য জনুর যে কালো অমসৃণ ছিল তার জিনোটাইপ কি হবে, তার জিনোটাইপ হয়ে যাবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। একদম ক্লিয়ার? এবং এই ধরনের টিপিক্যাল প্রশ্ন আর কোথাও পাবি না, এমনকি এখনকার দিনে কোনো বইয়ের মধ্যেও আমরা তেমন ভাবে দেখতে পাই না, কিন্তু প্রশ্নগুলো আসার চান্স কিন্তু রয়েছে। কারণ ছেলেপুলেদের নাম্বার কাটাতে হবে, তো নাহলে যদি সবাই ধার করে নাম্বার পেয়ে যায় সোজা প্রশ্নে তাহলে নাম্বারটা কি করে ডিস্ট্রিবিউট করবে। সেই জন্য নাম্বার কাটানোর আধুনিক টেকনিক হিসেবে এই রকম টিপিক্যাল যে ভালো করে বংশগতি পড়বে, যে ভালো করে বংশগতির আমার ভিডিওগুলো দেখবে, সে কিন্তু পারবে করতে। এবং এই ধরনের প্রশ্নগুলো শুধুমাত্র তুমি আমার কাছে করতে পারবে, কারণ এই প্রশ্ন যদি আর কোথাও তুই আমাকে দেখাতে পারিস তখন তুই আমাকে বলবি যে হ্যাঁ দাদা ইউটিউবে আর তোমার থেকেও ভালো করে, তোমার থেকেও সহজ করে কেউ আমাকে বুঝিয়ে দিয়েছিল, তখন আমাকে জানাবি, তখন আমার সাথে যোগাযোগ করবি। তারপরে চলে একদল মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে 400টি অপত্য গাছ সৃষ্টি হলো, ঠিক আছে, যার মধ্যে 300টি লম্বা 100টি বেঁটে। যদি উৎপন্ন বেঁটে গাছগুলির সাথে প্রথম জনিত্রীদের যে কোনো একটির সংকরায়ন ঘটানো হয় তবে কি ফল পাওয়া যায়। একদম সহজ, একদম পাতি। কিভাবে করব দেখে নি ঝট করে। এখানে বলেছে যে মটর গাছের মধ্যে সংকরায়ন করার ফলে 400টি অপত্য তৈরি হয়েছে এবং যার মধ্যে 300টি আমার কাছে আছে লম্বা আর 100টা আছে বেঁটে। এবার বলে দিয়েছে, এখানে উত্তরটাই বলে দিয়েছে, কিন্তু বলেছে 400টা তৈরি হয়েছে, 400টার মধ্যে 300টা লম্বা তৈরি হয়েছে আবার 100টা বেঁটে তৈরি হয়েছে। মানে প্রথম ঘটনাই হলো আমার কাছে যে জনিত্রী জনুটা রয়েছে সেই জনিত্রী জনুটা কিন্তু বিশুদ্ধ না, সেই জনিত্রী জনুটা কি রয়েছে, ক্যাপিটাল টি স্মল টি ইনটু ক্যাপিটাল টি স্মল টি রয়েছে। না হলে আমরা কোনোদিন বার করতে পারবো, ভেবে দেখ তো একটুখানি। এখান থেকেই দেখবি এক্ষুনি বেরোবে, সংখ্যায় দেখবি 3:1 অনুপাতে বেরোচ্ছে। এটার সঙ্গে এটা হলে কি হয়ে গেল, ক্যাপিটাল টি হয়ে গেল। এটার সঙ্গে যখন এটা যাচ্ছে কি বেরিয়ে যাচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি বেরিয়ে যাচ্ছে। এটার সঙ্গে যখন এটা যাচ্ছে ক্যাপিটাল টি স্মল টি বেরিয়ে যাচ্ছে, আর এটার সঙ্গে যখন এটা যাচ্ছে তখন কি বেরিয়ে যাচ্ছে, স্মল টি বেরিয়ে যাচ্ছে। মানে আমার কাছে দেখ
3 অনুপাতে কি রয়েছে, 3 অনুপাতে আমার কাছে রয়েছে হলো লম্বা, আর 1 অনুপাতে রয়েছে আমার কাছে হলো বেটে। সেটাই তো এখানে বলেছে যে 300টা লম্বা, মানে এটাকেই আমি যদি এবার 300 করে দিই আর এটাকেই আমি যদি 100 করে দিই, হয়ে গেল না 300টা লম্বা মটর গাছ এবং 100টা বেটে মটর গাছ। আর আমাকে তো বলেছে শুধু লম্বা, আমাকে তো কিছু বলে দেয়নি যে বিশুদ্ধ লম্বা, এই লম্বা, ওই লম্বা, সেই লম্বা, ছাতার মাথা, এত কিছু তো বলেনি। আমি সেজন্য লম্বা মানে এটাকে 3:1 অনুপাতে ধরতে পারি। এবার তাহলে আমাকে বলে দিয়েছে যে যদি উৎপন্ন বেটে গাছগুলির সাথে প্রথম জনিত্রীদের যে কোনো একটি সংকরায়ন ঘটানো হয় তবে কি ফল পাওয়া যাবে। মানে যে বেটে মটর গাছগুলো উৎপন্ন হয়েছে, মানে এই যে বেটে মটর গাছগুলো উৎপন্ন হলো, সেই বেটে মটর গাছগুলোর সঙ্গে এই যে মটর গাছগুলো উৎপন্ন হলো, এই মটর গাছগুলোর সঙ্গে যদি আমরা যে কোনো একটা জনিত্রী জনুর সংকরায়ন ঘটাই তাহলে কি ঘটবে সেটা আমরা ঝট করে একটু দেখে নিই। সেখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি ইনটু স্মল টি হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আমরা কি দেখতে পাবো, ক্যাপিটাল টি স্মল টি দেখতে পাবো, এবং এখান থেকে একটা স্মল টি বেরোবে, এবং এগুলোর যদি এবারে আমরা ক্রসিং করাই তাহলে কি বেরিয়ে যাচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি, আর এখান থেকে এটার যদি ক্রসিং হয় এখান থেকেও কি বেরিয়ে যাচ্ছে, সরি এখান থেকে হবে না, এখান থেকে পরেরটা হবে, এখান থেকে যদি এটার হয় তাহলে কি হয়ে যাচ্ছে, স্মল টি হয়ে যাচ্ছে। তার মানে 1:1 অনুপাতে আমরা লম্বা এবং বেটে মটর গাছ পেলাম। মানে আমরা এখানে বলতে পারি যে 100টা লম্বা মটর গাছ পেয়েছি এবং 100টা বেটে মটর গাছ পেয়েছি। এই হলো ঘটনা, এই হলো ঘটনা, আর কিচ্ছু না। পুরো একদম জলবাদ তরলং বাড়িয়ে দেবো, এবং আমার ক্লাস যদি অ্যাটেন্টিভলি কেউ করে তারপরে সে জীবন বিজ্ঞানে তাকে না আমি মহারথী বানিয়েছি, তো আমার নাম তখন বলিস। এমন ভাবে পড়িয়ে দেবো যে আর কোনোদিন ভুলতে পারবি না কোনো কনসেপ্ট। তারপরে চলে একটি কালো গিনিপিগের জিনোটাইপ বিশুদ্ধ না সংকর তা নির্বাচন করার জন্য সেটিকে একটি সাদা গিনিপিগের সাথে প্রজনন করানো হবে। আমরা জানি সেটাকে আমরা টেস্ট ক্রস বলে থাকি খুব ভালো করে। প্রথমবার 3টে কালো এবং 3টে সাদা গিনিপিগ জন্মালো, এবং কালো গিনিপিগটির পিতা মাতা উভয় কালো হলে তাদের জিনোটাইপ কি ছিল, প্রশ্নটার মধ্যে উত্তর রয়েছে। এখানে বলে দিয়েছে প্রথমবার 3টে কালো জন্মেছে, কালারটা পাল্টাই না, প্রথমবার 3টে কালো জন্মেছে, দ্বিতীয়বার 3টে সাদা গিনিপিগ জন্মেছে, তাই তো? তাহলে এই যে কালো আর সাদা, দেখ 1:1 অনুপাতে জন্মেছে না, তাই তো? এবারে আমরা যদি এই যে কালো, এই কালোটাকে আমি যদি ধরে নিলাম যে এটা হলো একটা সংকর কালো, এবং তার সঙ্গে আমি একটা বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটাচ্ছি। তো যখন আমি ঘটাচ্ছি তখন তাহলে আমার কাছে কি কি অনুপাতে বেরোচ্ছে দেখতো, এখান থেকে একটা স্মল বি বেরিয়ে আসছে তাহলে, আর এখান থেকে একটা স্মল বি বেরিয়ে আসছে। এবার এইগুলোর মধ্যে আমি যদি ক্রসিং করাই তাহলে এখানে লক্ষ্য কর ক্যাপিটাল বি স্মল বি বেরোলো, এবং এটার সঙ্গে যদি এটার হয় তাহলে কি বেরোলো, স্মল বি বেরোলো, মানে 1:1 অনুপাতে বেরোলো। এবার এটাকেই আমি যদি বলি যে 3টে করে উৎপন্ন হয়েছে, যে এটা 3টে উৎপন্ন হলো আর এটা 3টে উৎপন্ন হলো, মানে আমি এখানে ইনটু 3 করেই দিতে পারি, পারি কি পারি, ইনটু 3 আমি করেই দিতে পারি, এটাও 3টে তৈরি হতে পারে, এটাও 3টে তৈরি হতে পারে, এতে কোনো দ্বিধা নেই। এবারে বলে দিয়েছে যে জন্মালো, তাহলে কালো গিনিপিগটির যে পিতা মাতা উভয়ই কালো, তাদের জিনোটাইপ কি ছিল, তাদের জিনোটাইপটা তাহলে কি হবে, চলো চলে আসি। বাবাকে আমি ধরে নিলাম যে ক্যাপিটাল বি, আর মাকে আমি ধরে নিলাম সেখানে ক্যাপিটাল বি স্মল বি। কেন তোমাদের মনে হতে পারে দাদা এরকম কেন ধরলে, এখানে তো বলেই দিয়েছিল উভয়ই কালো, তাহলে দুটোর মধ্যেই তো ক্যাপিটাল বি ধরে নেওয়া যেত। তাহলে এখানে ভালো করে একটু বাবা লক্ষ্য করো তো, তাহলে এই যে গিনিপিগ যে বাবা হয়েছে সদ্য তার দেহের ভেতরে কি আছে, ক্যাপিটাল বি স্মল বি আছে। তো আমি যদি দুটোই এখানে ক্যাপিটাল বি করে দিই তাহলে এখানে আমি স্মল বিটা আনবো কোত্থেকে, এখানে আমি স্মল বিটাকে আনবো কোত্থেকে, আনার তো জায়গা থাকতে হবে একটা, সেই জন্য আমি বাবাকে করলাম শুদ্ধ কালো আর মাকে করলাম সংকর কালো। তার ফলে কি হবে, তার ফলে মায়ের দেহ থেকে এই যে স্মল বি এটা গিনিপিগের কাছে চলে আসবে, এবং বাবার দেহ থেকে যে ক্যাপিটাল বি সেটা এখানে চলে আসবে, এবং চলে আসার ফলে কি হবে, চলে আসার ফলে এই যে সদ্য যে এখন বাবা হয়েছে সেই সদ্য বাবা হওয়া গিনিপিগটা হয়ে যাবে কালো। ক্লিয়ার, একদম ঝকঝকে পুরো একদম, আমি তো বলে দিচ্ছি তোকে যে যা করিয়ে দেবো তার বাইরে কিচ্ছু আসবে না, এবং মাথা খাটিয়ে আর কিচ্ছু তোদের ভাবতে হবে না, যেটুকু করাচ্ছি কপি পেস্ট, তারপরেও যদি কিছু আসে তারপরে আমাকে যোগাযোগ করবে।
যে দাদা তোমার সুপার মক করলাম, তোমার অ্যাটম বম করলাম, তোমার সব কিছু প্রশ্ন করলাম, তারপরেও আমাদের শক্ত কিছু তোমার কনসেপ্টেরও বাইরে প্রশ্ন চলে এসছে। যা করিয়ে দেবো সেগুলোকে ভালো করে কপি পেস্ট করে পড়ে যা, বারবার রিভাইজ করে যা, খুঁড়ের ধার বানিয়ে যা, পুরো নাম্বার কেটে উঠে আসবে, এটা আমার দাবি তোদের কাছে। না উঠলে তখন বলবো। তারপরে আজকে লাস্ট প্রশ্ন, এবং প্রশ্নগুলোর কতটা কোয়ালিটি ছিল সেটাও তোরা কিন্তু ভালো করে বুঝতে পারছিস, কারণ এই ধরনের যে ব্যাক ক্যালকুলেশনের প্রশ্নগুলো এগুলো কিন্তু তোরা ফাঁসতিস। কারণ আমার যদি ক্যালকুলেশনের আগেও তোরা যদি ভিডিওটাকে পজ করেও করার চেষ্টা করিস, খুব কম সংখ্যক আছে যারা এক চান্সে হয়তো করতে পেরে যাবে, যারা বংশগতিটা খুব অ্যাকুরেটলি বুঝতে পেরেছে। কিন্তু আমার তো একজন দুজনের জন্য হবে না, আমি সবার ক্ষেত্রে ফ্রি করতে চাই, সবার মধ্যে শিক্ষাটাকে বিলিয়ে দিতে চাই। সেই জন্য আমি এমন ভাবে তোদের বলে দেবো, তারপরে তোদের আর কোনো কনসেপ্ট বাকি থাকবে না, সব চুটকিতে হবে, চুটকিতে। তারপরে আজকে লাস্ট অ্যাটম বোমে চলে আয়, এই বোমটা মেরেই আমরা পকার বার হয়ে যাবে। আজকে কি বলেছে এখানে তাহলে লাস্ট প্রশ্নে, একজন পুরুষের বাবা থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত ছিলেন। ঠিক আছে, একজন পুরুষ, আমি এখানে একটা পুরুষ ধরে নিলাম, ওনার বাবা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত ছিলেন। এবারে বলেছে তার মা সম্পূর্ণ সুস্থ, বাহক নয়। ওনার মা আবার সম্পূর্ণ সুস্থ, বাহক নয়। তাহলে এই যে পুরুষ, এই পুরুষের আমার কাছে জেনোটাইপ হয়ে যাচ্ছে ক্যাপিটাল এ স্মল। এই পুরুষটি একজন থ্যালাসেমিয়া মাইনর মহিলাকে বিবাহ করলেন। ঠিক আছে, থ্যালাসেমিয়া মাইনর মানে হলো একই জেনোটাইপ যুক্ত একজন মহিলাকে বিবাহ করলো, এটা হয়ে গেল বিবাহ সম্পন্ন মহিলা। তাদের সন্তানদের থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা কত? দেখ কতটা টাফ ছিল, কতটা সোজা করে দেব। এবার এখানে কি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল এ স্মল এ বেরিয়ে আসছে, এখানেও কি বেরোচ্ছে, ক্যাপিটাল এ স্মল এ বেরিয়ে আসছে। তাহলে এখানে ক্যাপিটাল এ লিখলাম, এখানে স্মল এ লিখলাম, এখান থেকে এখানে কি হলো, এখান থেকে এখানে আমরা বার করলাম ক্যাপিটাল এ, এখান থেকে আমরা এখানে কন্টিনিউ করে বার করলাম ক্যাপিটাল এ স্মল এ, এখান থেকে আমরা এখানে কন্টিনিউ করে বার করলাম ক্যাপিটাল এ স্মল এ, এখান থেকে আমরা এখানে কন্টিনিউ করে বার করলাম স্মল এ। তাহলে আমাকে বলেছে যে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা কত? মেজর হওয়ার সম্ভাবনা মাত্র 25%। এটা করার পরে সাইডে একটা সুন্দর করে চিকার বোর্ড কাটবে, এবং চিকার বোর্ডটা কেটে এখানে পরিষ্কার তোমরা এইভাবে লিখবে, কারণ এতে নাম্বারটা অনেকটা আমরা বেশি তুলতে পারি, না হলে কি করবে, না হলে ছুতো ধরে নাম্বার কেটে দেবে। এবং আমরা একটা জিনিস কিন্তু একদম জানি না, যে কোন স্যারের কাছে খাতা পড়বে। স্কুলেরটা তাও জানা যায়, কিন্তু আমরা বাইরেরটা জানি না, এবং আমরা এটাও জানি না যে কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট। মানে বলার বিষয়টা হলো যে কোন স্যার কিভাবে লিখলেন সন্তুষ্ট হবে, সেটা খানিকটা কিন্তু আমাদের লেখার উপরেও রিফ্লেক্ট করে। কারণ আমরা ইনস্ট্রাকশনে তো পরিষ্কার দেওয়া থাকে, কিন্তু কিছু কিছু স্যার আছে এমন করে তোর হাফ 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 করে নাম্বার কেটে নেবে যে তুই হাফের আর যুক্তি দিতে পারবি না, যে স্যার এখানে হাফে লিখবোটা কি। কিন্তু আমি এমন ভাবে লিখিয়ে দেবো যে হাফ কেন, হাফের মধ্যে 0.25ও কাটতে পারবে কোনো যুক্তি দিয়ে, কারণ আমি যেভাবে লিখিয়ে দেবো, পড়িয়ে দেবো, বুঝিয়ে দেবো, তারপরে আর তার আগে কিছু পিছু কিছু থাকে না। তারপরেও যদি কেউ কাটে তাহলে বুঝতে হবে বদমাইশি করে কেটেছিস, তাকে ছোটবেলায় নাম্বার দেয়নি, তাহলে তোমাদের উপর রাগটা বার করছে। এইটা হলো মোদ্দা কথা। কিন্তু তোমরা তোমাদের দিক থেকে পুরো এড়ি চটিকা জোর লাগিয়ে দেবে, হিন্দিতে যেটা বলে থাকে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এমন সমান তালে এগিয়ে যাবে। এরকম করো না যে একদিন খুব বললাম, একদিন পড়লাম না, একদিন এমন দাদার ক্লাস করলাম, ও বাবা জীবন বিজ্ঞানে আমি মহারথী হয়ে গেছি, এরকম একটা ব্যাপার। কিন্তু না, এরকম আমি বলছি না। প্রত্যেক দিন ক্লাস করো, প্রত্যেক দিন 1 ঘন্টা করে পড়ো। তোমাদের লাইফ সায়েন্স পুরো দাঁড় করিয়ে, পুরো হুসেন বোল্টের মতো দৌড়ানোর মতো অবস্থায় আমি নিয়ে আসবো, এবং 100 থেকে 99, 98 পাওয়ানোর দায়িত্ব আমার। শুধু যেমন ভাবে বলছি করে যা, যেমন ভাবে করাচ্ছি নোট ডাউন কর, খাতাগুলোকে বারবার রিভাইজ কর, আমি যেমন ভাবে নোটস করতে বলছি নোটসগুলোকে কর। তারপরে তোদের একটা নাম্বার কাটা যাবে না, এটা আমার দাবি। দাদা হিসেবে দাঁড়িয়ে তোদের আমি বলে দিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো। সবাই খুব ভালো থাকবে, এবং চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেবে, কারণ সবটাই অনলাইনে, এবং তোমাদের থেকে অনলাইনেই আমরা ভালোবাসা পাই। এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিই। আজকের মতো ধন্যবাদ, আজকের মতো তাহলে টাটা। খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, টাটা।